আচ্ছা, তারপরে গৌড় এবং নিত্যানন্দ বিষয়ক বেশ কিছু পদ জ্ঞানদাস রচনা করেছেন। গৌড় এবং নিত্যানন্দ বিষয়ক, ইনি বাংলা এবং ব্রজবুলি এই দুই ভাষাতেই পদ রচনা করেছেন। গৌড়, নিত্যানন্দ লীলা এবং রাধাকৃষ্ণ লীলা এই উভয় বিষয়েই তিনি পদ রচনা করেছেন। গৌড়, গৌরাঙ্গ লীলা actually, আর নিত্যানন্দ। জুনের পর নেটেরও সিলেবাস বদলাচ্ছে, গৌরাঙ্গ লীলা, নিত্যানন্দ লীলা আর রাধাকৃষ্ণ লীলা। এই তিন বিষয়ে তিনি পদ রচনা করেছেন, আর ভাষা হচ্ছে বাংলা এবং ব্রজবুলি। বাংলা এবং ব্রজবুলি এই দুই ভাষাতে তিনি পদ রচনা করেছেন, ঠিক আছে? বাংলা এবং ব্রজবুলি এই দুই ভাষাতেই তিনি পদ রচনা করেছেন। পদগুলো দেখো, সুকুমার সেন 1940 খ্রিস্টাব্দে যশোদার বাল্যলীলা নামে যে পুঁথিটা আবিষ্কার করেছেন, যেখানে জ্ঞানদাসের 20টা পদ পাওয়া গিয়েছে, ঠিক আছে? আগেই বলেছি যে তিনি ব্রজবুলিতে পদ রচনা করেছিলেন, তিনি চণ্ডীদাসকে অনুসরণ করেছিলেন, সেই কারণে তাকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয়। তিনি ছিলেন মূলত ষোড়শ শতাব্দীর কবি। ষোড়শ শতাব্দী, জ্ঞানদাস ছিলেন ষোড়শ শতাব্দীর কবি। হয়েছে এই অবধি। মূলত তার প্রতিভার স্ফুরণ ঘটেছে রূপানুরাগ, রূপানুরাগ পর্যায়ের পদে। রূপানুরাগের পদে পাওয়া যায়। জ্ঞানদাসের অভিসারের পদ রয়েছে 16টি। জ্ঞানদাস অভিসার বিষয়ক পদ রচনা করেছেন 16টি। ততটা গুরুত্বপূর্ণ নয় অভিসারের পদগুলো। বলা হয় যে জ্ঞানদাস চণ্ডীদাসকে অনুসরণ করেছিলেন বলে তাকে নাকি চণ্ডীদাসের ভাবশিষ্য আমরা বলতে পারি। আসলে চণ্ডীদাস আর জ্ঞানদাস উভয়ের রচিত বাংলা পদেরই ভাষা ছিল প্রায় সমান, সহজ সরল এই জায়গাটা, ঠিক আছে? সহজ সরল ছিল, ঠিক যেমন আমরা বিদ্যাপতি এবং গোবিন্দ দাসের পদে কি দেখতে পাই, ওই একটা আতিশয্য ব্যাপার আছে। ঠিক সিমিলার ভাবে চণ্ডীদাস এবং জ্ঞানদাসের পদ কিন্তু একদম অনাড়ম্বর, ঠিক আছে? আবার আক্ষেপানুরাগ এবং নিবেদনের পদ এবং পূর্বরাগের পদে এই দুজনেই কৃতিত্ব দেখিয়েছেন। আক্ষেপানুরাগ, অনুরাগ, আক্ষেপানুরাগ, অনুরাগ, পূর্বরাগ এবং নিবেদনের পদে এই দুজনেই কৃতিত্ব দেখিয়েছেন। এই কারণে চণ্ডীদাসের ভাবশিষ্য জ্ঞানদাসকে বলা হয়ে থাকে। চণ্ডীদাস ছিলেন মূলত সাধক আর জ্ঞানদাস ছিলেন মূলত শিল্পী। চণ্ডীদাস ছিলেন সাধক, এতগুলো সাদৃশ্য থাকার জন্য এই কথা বলা হয়, ঠিক আছে? পদগুলো বলে দিচ্ছি। এই অবধি হচ্ছে জ্ঞানদাসের বিষয় গুরুত্বপূর্ণ। এবার পদগুলো বলে দিই। পদগুলো
চূড়াটি বাঁধিয়া উচ্চ, যেমন আমরা দেখতে পাই যে এই পদটি চণ্ডী এই যেটা জ্ঞানদাসের বিভিন্ন এই রূপানুরাগ বলো বা অনুরাগের পদ বা আক্ষেপানুরাগের পদগুলো ছাড়াও অন্যান্য যে যে বিষয় যেমন অভিসারের পদ এইগুলো লিখেছিলেন, বা শ্রীকৃষ্ণের যে বর্ণনা রয়েছে রূপের বর্ণনা শ্রীরাধার, যেমন চূড়াটি বাঁধিয়া উচ্চ কে দিল ময়ূর পুচ্ছ, ঠিক আছে। এই পদগুলো লিখেছেন মানে এই পদগুলো রচনা করেছেন জ্ঞানদাস। এটা জ্ঞানদাসের পদ। জ্ঞানদাসের এটা হচ্ছে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার রূপের বর্ণনা বিষয়ক পদ, শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের রূপ বর্ণনার পদ এটা, ঠিক আছে। রূপ বর্ণনার পদ। নেক্সট পদ যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আলো মুকি জানো না, জানিলে যাইতাম না কদম্বের তলে, এটা পূর্বরাগের পদ। ইঙয় হস্যি, হ্যাঁ। জানিলে যাইতাম না কদম্বের তলে। নেক্সট উইকে আমি সব পদগুলো এক জায়গায় করে দেবো, আমি এখানে আজকে পড়িয়ে দিচ্ছি। জানিলে যাইতাম না কদম্বের তলে, তাহলে এটা হলো পূর্বরাগের পদ, জ্ঞানদাসের লেখা। যার যেখানে বুঝতে অসুবিধা হবে জিজ্ঞাসা করবে। নেক্সট হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ পদ যদি বলা হয় তাহলে এই প্রথম পদটা, রূপ লাগিয়ে আঁখি ঝুড়ে গুণে মন ভোর, এটা জ্ঞানদাসের লেখা। এটা রূপানুরাগের পদ, রূপানুরাগের পদ। এই পদটাও খুব গুরুত্বপূর্ণ, বরং প্রথম পদটা অতটা গুরুত্বপূর্ণ নয়, এটাও ভিভিআই। প্রথমটা এই রূপানুরাগের পদ, রূপ লাগিয়ে আঁখি ঝুড়ে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, ঠিক আছে। তাহলে এটা রূপানুরাগ পর্যায়ের পদ। নেক্সট হলো আচ্ছা, এখানে দেখো, সুখেরও লাগিয়া এঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, অমিয়া সাগরে স্নান করিতে সকলই গরল ভেলো, এটা আক্ষেপানুরাগের পদ। এটা এখানে আছে কি? আচ্ছা, সুখের লাগিয়া
এ ঘর বাঁধিনু। এই পদটা হচ্ছে আক্ষেপানুরাগের পদ। আক্ষেপানুরাগের পদ এটা। আচ্ছা, আক্ষেপানুরাগ কাকে বলে বলতে পারবে? কাকে বলে আক্ষেপানুরাগ? বলবো ম্যাম। হ্যাঁ বলো। আক্ষেপানুরাগ হচ্ছে যে আহ, মানে রাধা কৃষ্ণ যখন অভিসারে যান এবং তাদের দুজনার মানে একই সঙ্গে থাকাকালীন একে অন্যকে ছাড়তে হবে, এটা ভেবে যে দুঃখ, সেটাকে কেন্দ্র করে যে পদগুলো লেখা হয়েছে সেটাই আক্ষেপানুরাগ। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। যে প্রিয়তমের নিকটে অবস্থান করেও যে বিরহ ভয়জনিত যে দুজনের মানে রাধার মধ্যে যে মানে ভয়টা কাজ করে, যে আরতি, মূলত সেইটাকেই আমরা আক্ষেপানুরাগ মানে বলে থাকি। এটাকে আরেকটা আমাদের বলা হয়, যেটা এর পরের স্তর যেটা, সেটাকে আমরা বলি প্রেম বৈচিত্র্য আর কি, তাই তো? মানে আমাদের চিত্তের মধ্যে বিভিন্ন ম্যাম, সময়, হ্যাঁ বলো। বলছি যে এই পদগুলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের বৈষ্ণব পদাবলীর যে বইটা আছে না, হুম হুম। একটু চওড়া, হ্যাঁ, হুম, সত্যগিরি। ওই বইটাতে এইগুলো হ্যাঁ, ওই বইটা থেকে এই পদগুলো সব পেয়ে যাবো তো? হ্যাঁ হ্যাঁ, ওটা থেকে সব পেয়ে যাবে। ঠিকই বলেছো, মানে একদম হ্যাঁ, ওইটা সহজ আমার কাছে আছে। ওটা থেকে পেয়ে যাবে। ওটার মধ্যে হুম, সবকিছু এই ওপরের পদটা পাবো নাকি এটাই বুঝতে পারছি না, এগুলো সব পড়েছিলাম, অনার্সে ছিল। হুম। ওপরেরটা ওই জন্য আমি এই ওই প্রথম গুলো শুনলাম। লিখিয়ে দিচ্ছি, পর্যায়গুলো দেখো পেয়ে যাবে। ওই চূড়াটি বাঁধিয়া, এইটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চূড়াটি বাঁধিয়া উচ্চ কে দিল ময়ূর পুচ্ছ, ওই শ্রীরাধা শ্রীকৃষ্ণের রূপ বর্ণনার পদ দেখবে সেখানে আছে। যদি না থাকে বলবে, আমি দিয়ে দেব। ঠিক আছে ম্যাম। থাকবে এটাই আশা করছি। বৈষ্ণব পদাবলীর মূলত এই পদগুলো সিইউর বইতেই সব থেকে বেশি ভালো, ওই বইটাই অন্যান্য সমস্ত ইউনিভার্সিটি তাই করে। আচ্ছা, এরপর হলো বন্ধুর লাগিয়া সব তেয়া গিলু। বন্ধুর লাগিয়া মানে বন্ধুর জন্য সবকিছু ত্যাগ করা, ঠিক আছে? বন্ধুর লাগিয়া। আচ্ছা, এটা আমি আমি সবাইকেই পদগুলো দিয়ে দেবো, কাউকে চিন্তা করার কোনো কারণ নেই। এটা জাস্ট রাফলি একটা লিখে রাখো। সব তেয়া গিলু, এগুলো না ত্রিপদী ছন্দে লেখা। বন্ধুর লাগিয়া এটা হচ্ছে বাম দিক, ডান দিকে হবে হচ্ছে সব তেয়া গিলু। চন্দ্রবিন্দু হস্য। এটা হলো জ্ঞানদাসের আক্ষেপানুরাগের পদ। এটা জ্ঞানদাসের আক্ষেপানুরাগের পদ। তারপর দেখো নিবেদন পর্যায়ের পদ, যেটা দিয়েছে তোমাদের ওই নোটেই আছে, সেটা হচ্ছে বধূ তোমার গরবে গরবিনী। এই যে এই পদটা, বধূ তোমার গরবে গরবিনী আমি, রূপসী তোমার রূপে। এই যে এটা অনেক সময় গরবিনী হাম এটাও আছে সত্যগিরির বইতে, আবার তোমার গরবে গরবিনী আমি আছি, যাই হোক। এটা হচ্ছে বধূ, রূপসী তোমার রূপে, ঠিক আছে? এই পদটা হচ্ছে নিবেদন পর্যায়ের পদ। এই পদটা হলো নিবেদন পর্যায়ের পদ। নিবেদনটা কি? নিবেদন হচ্ছে যেখানে শ্রী রাধিকা মনে করেছেন যে শ্রীকৃষ্ণের কাছে তিনি নিজেকে আত্মসমর্পণ করছেন, ঠিক আছে? এই যে তার সবকিছু আত্মসমর্পণ করা, এটাই হচ্ছে নিবেদন বিষয়ক পদ। এটা একটা মধুর রস পর্যায়েরই, মধুর রস বৈষ্ণব পদাবলিতে সব থেকে শ্রেষ্ঠ পর্যায় তো মধুর পর্যায়, মধুর রস, তাই তো? সেই মধুর রসে কি হচ্ছে, যেখানে যখন আমরা দেখি যে প্রেম বৈচিত্র্য বা আক্ষেপানুরাগ পর্যায় যেটা বললাম আগে, সেখানে কি হচ্ছে মিলনের মধ্যেও রাধা বিচ্ছেদ বোধ করছে, ঠিক আছে? এর যে প্রকাশ লক্ষ্য করা যায়। নিবেদন হচ্ছে ঠিক তার অপোজিট, যেখানে
তিনি তার স্বাতন্ত্র্য বোধকে কাজে লাগাচ্ছেন, সম্পূর্ণ বিসর্জন দিয়ে নিজের কাছের মানুষের কাছে, প্রিয়ের কাছে পুরোপুরিভাবে নিজেকে নিবেদন করা, সেটা প্রধান হয়ে ওঠে। সেটাই হচ্ছে নিবেদন বিষয়ক পদ। বোঝাতে পারলাম দুটো? তাহলে আক্ষেপ অনুরাগ কোনটা আর নিবেদন কোনটা? সবাই ক্লিয়ার? লিখিয়ে দিতে হবে। লেখাতে হবে না তো? এগুলো কিন্তু অনেক সময় চলে আসে, ঠিক আছে? এই বিষয়টা একটু খেয়াল রেখো। যেমন ওই যে যেটা আছে, সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, এই পদটার সঙ্গে ওই রাধার কি হইল অন্তরে ব্যথা, এই পদটার অনেক সময় মিল পাওয়া যায় চণ্ডীদাসের। ব্যাস, এগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ পদ। আর ওই প্রথম পদটাও তোমার কি বলে, শ্রীরাধিকার রূপ শেষ যে পদটা, রূপের পাথারে আঁকি ডুবিয়া রহিল, এই পদটা। এবার বলো, কারোর কোনো জ্ঞানদাস নিয়ে কোনো সমস্যা আছে কিনা, থাকলে বলতে পারো, তা নইলে গোবিন্দ দাস পড়াবো। তা নইলে গোবিন্দ দাস পড়াবো। নেই তো? পরেরটা বলে দিচ্ছি তাহলে। পরেরটা হচ্ছে, দেখো, গোবিন্দ দাস। গোবিন্দ দাস হচ্ছে অভিসার পর্যায়ে তার শ্রেষ্ঠত্ব। মূলত গোবিন্দ দাসের পদ অভিসার পর্যায়ে তার হচ্ছে শ্রেষ্ঠত্ব। তাহলে জ্ঞানদাসের জন্ম, কোথায় জন্মগ্রহণ করেন, কার ভাবশিষ্য ছিলেন, কি ভাষায় পদ রচনা করেন, এইগুলো। তাহলে এই কটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, আর যে যে পদগুলো বললাম সেইগুলো গুরুত্বপূর্ণ। এছাড়া জ্ঞানদাসের সেরকম কোনো কিছু গুরুত্বপূর্ণ নয়। এবার চলো গোবিন্দ দাস। আচ্ছা, গোবিন্দ দাসের জন্ম হচ্ছে বর্ধমান জেলার কাটোয়ার নিকটবর্তী শ্রীখণ্ড গ্রাম। এইগুলো খুব আসে পরীক্ষায়, ভালো করে দেখবে। নেক্সট হচ্ছে ষোড়শ শতাব্দীর, যেটা হচ্ছে তৃতীয় থেকে সপ্তদশ শতক, এটা মনে করা হয়, ঠিক আছে? মানে সপ্তদশ শতকের ওই দ্বিতীয় দশক পর্যন্ত।
ষোড়শ শতাব্দীর তৃতীয় দশক থেকে আর সপ্তদশ শতকের দ্বিতীয় দশক পর্যন্ত তোমার কি বলে গোবিন্দ দাসের বর্তমান ছিলেন। ভাবশিষ্য কাকে বলা হয়, কার ভাবশিষ্য বলা হয়, সেটা হলো বিদ্যাপতি। আদি নিবাস হচ্ছে কুমার নিবাস। দেখো জন্মকাল 40 বছর বয়সে শ্রীনিবাসের শিষ্যত্ব গ্রহণ করেন। পিতা ছিলেন চিরঞ্জীব সেন, মাতা হচ্ছেন সুনন্দা সেন। পিতা হচ্ছেন চিরঞ্জীব সেন, মাতা হচ্ছেন সুনন্দা সেন, পদবী হচ্ছে অ্যাকচুয়ালি সেন। ঠিক আছে, গোবিন্দ দাসের। এইগুলো ছাড়াও পুরো বৈষ্ণব পদাবলী থেকে আরো বেশ কিছু বিষয় পড়তে হবে, কারণ এখন প্রশ্ন আসছে বেশ কিছু, সেগুলো বলে দিচ্ছি। আচ্ছা, জ্ঞানদাস আর গোবিন্দ দাস, জ্ঞানদাস এবং গোবিন্দ দাস এই দুজনেই কিন্তু চৈতন্য উত্তর যুগের। ঠিক আছে, মানে চৈতন্যোত্তর, চৈতন্যের জন্মের পরবর্তী সময়ের কবি এই দুজনকে বলা হয়ে থাকে, এটা খেয়াল রাখবে। আর যেমন চণ্ডীদাস আর বিদ্যাপতি চৈতন্য পূর্ব যুগের ছিলেন, এরা কিন্তু চৈতন্য উত্তর যুগের। ঠিক আছে, পদ রচনা করেছিলেন ব্রজবুলি ভাষায়, পদ রচনা করেছেন ব্রজবুলি ভাষায়। এই বিমান বিহারী যে মজুমদার, ইনি বলছেন ওনার 728টা পদ ছিল, 728টা পদ গোবিন্দ দাসের। তিনি শুধুমাত্রই, যদিও তার তোমার অভিসার বিষয়ক পদে শ্রেষ্ঠত্ব, এছাড়াও গৌরাঙ্গ বিষয়ক পদেও তিনি কিন্তু পদ রচনা করেছেন। গৌরাঙ্গ বিষয়ক পদ মানে শ্রী চৈতন্যর যে শ্রী চৈতন্য নিজেকে যে রাধা ভাবে ভাবিত হয়ে তিনি যে শ্রীকৃষ্ণকে কি বলবো, শ্রীকৃষ্ণের যে অর্চনা করতেন, সেই বিষয়কটাই হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদ। যেমন আমরা যে পদটা দেখি, নিরদ নয়নে নির ঘন সিঞ্চনে, নিরদ নয়নে, এটাও কিন্তু ওই ডান দিক বাম দিক মধ্যিখানে, বাম দিক ডান দিক তারপর মধ্যিখানে ত্রিপদী ছন্দে লেখা। নিরদ নয়নে নির ঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব, খুব গুরুত্বপূর্ণ পদ। ঠিক আছে, নিরঘন সিঞ্চনে। ওকে, তারপর হচ্ছে পুলক মুকুল অবলম্ব। অবলম্ব শ্বেদ ও মকরন্দ বিন্দু বিন্দু চুয়ত বিকশিত ভাব কদম্ব, এই পদটা হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদ। ঠিক আছে, তাহলে ওনার হ্যাঁ যেটা বলছিলাম, তাহলে এটা হচ্ছে ওনার তোমার কি বলে, তবে অভিসার বিষয়ক পদে তিনি তার শ্রেষ্ঠত্বকে প্রমাণ করেছেন। তাহলে অভিসারে তার শ্রেষ্ঠত্ব, এটা ঠিক কথাই, কিন্তু তবুও তিনি বিভিন্ন ধরনের, যেমন গৌরচন্দ্রিকা, গৌরচন্দ্রিকা কথার অর্থ কি, আমরা যখন দেখি যে ওই খেতুরির কীর্তন যেখানে হতো, ওখানে কি হচ্ছে যে ধরো কোনো একটা পদ বলা হচ্ছে, বলা হয় না যে গৌরচন্দ্রিকা করো না, কোনো একটা কিছু বর্ণনা করা হচ্ছে, সেটার সংক্ষেপটা যখন আগে বলে দেওয়া হতো, মূল বিষয়বস্তুটা কি, সেটাকে আমরা গৌরচন্দ্রিকা বলে থাকি। সংস্কৃত ভাষায় তার যে নাটকটি সঙ্গীত মাধব, সেটা বৃন্দাবনের স্বর গোস্বামী যারা সঙ্গীত মাধব নাটকটি পড়ে তাকে কবিরাজ উপাধি দিয়েছিলেন। ঠিক আছে, অনেকে আবার বলেন যে শ্রীনিবাস এই উপাধিটি পেয়েছেন। শ্রীজীব গোস্বামী তাকে কবীন্দ্র উপাধি দিয়েছিলেন। পদের সংখ্যা হচ্ছে 800টি। তাকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়, বা তাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়। আসল নাম ছিল পুরুষোত্তম আচার্য। প্রথম শিষ্যত্ব গ্রহণ করেন চৈতন্য নন্দের কাছে, ঠিক আছে, বারাণসীর কাছে। পরে চৈতন্যর কাছে দীক্ষাও নেন। ঠিক আছে, মানে চৈতন্য দেবের কাছে পরে দীক্ষাও নেন, এবং শ্রী চৈতন্য ও স্বরূপ দামোদর একই বছরে দেহত্যাগ করেন। তাকে বিদ্যাপতির সার্থক উত্তরসূরি বলা হয়।
গোবিন্দ দাস বিদ্যাপতির দ্বারা যে প্রভাবিত ছিলেন, তিনি মূলত বিদ্যাপতির যে ব্রজবুলি ভাষা, সেই ভাষাতেই গোবিন্দ দাস তার বেশিরভাগ পদ কিন্তু রচনা করে গেছেন। সেই ভাষাতেই গোবিন্দ দাস তার বেশিরভাগ পদ রচনা করে গেছেন। এমসিকিউ গুলো ভালো করে দেখবে। এছাড়া গোবিন্দ দাসের ক্ষেত্রে দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয়, এইটা গোবিন্দ দাস কোথায় জন্মগ্রহণ করেন, তার পদবি উপাধিটা কি, তাকে কবিরাজ উপাধি কে দিয়েছিলেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ। কবিরাজ উপাধি কে দিয়েছিলেন? শ্রীনিবাস আচার্য। তার নাটকটার নাম কি? অভিসারের শ্রেষ্ঠ পদকর্তাকে। আচ্ছা, এই হলো তার গুরুত্বপূর্ণ বিষয় তার সম্পর্কে বলার। আর নেক্সট হচ্ছে, এবার যেটা আসি সেটা হচ্ছে ওনার পদগুলো, যেটা আমি বলেই দিয়েছি। প্রথম পদ যেটা হলো যেটা বললাম যে নিরদ নয়নে নিরঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব, ঠিক আছে। এই পদটা গৌরাঙ্গ লীলা, গৌরাঙ্গের গৌরাঙ্গ সম্পর্কে এই পদটা বলা হয়েছে, ঠিক আছে। এছাড়া এই পদটা ছাড়া আর কি কি আছে? এই পদটা ছাড়া আছে হলো আজুহাম কি পেখলু নবদ্বীপ পছন্দ। নবদ্বীপ ছন্দ, এটা কোন পর্যায়ের গৌড় মানে এটা পদ আর কি, ঠিক আছে। এটা হচ্ছে পূর্বরাগ। তারপরে হচ্ছে একটা দেখবে পূর্বরাগের আরেকটা পদ আছে, ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী। এই পদটা ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী, পূর্বরাগের পদ। এটা গোবিন্দ দাসের লেখা। গোবিন্দ দাসের লেখা রূপানুরাগের পদ, রূপে ভরলো দিঠি। রূপে ভরলো দিঠি। দিঠি মিন্স হচ্ছে চোখ। হ্যাঁ, দৃষ্টি। ইয়েস, রূপে ভরলো দিঠি সোঙরি পরশ মিঠি। সোঙরি মানে, সোঙরি হচ্ছে যে স্মরণ করা, তাই তো। সোঙরি পরশ মিঠি, এটা হলো রূপানুরাগের পদ। গোবিন্দ দাসের রূপানুরাগ পর্যায়ের পদ, পদটি। এবার গোবিন্দ দাসের সব থেকে গুরুত্বপূর্ণ অভিসারের পদগুলো। প্রথম পদ, কণ্টক গাড়ি কমল সম পদতল। কণ্টক গাড়ি কমল সম পদতল।
কণ্টক গাড়ি বাঁদিকে হবে, কমল সম পদতল এটা ডান দিকে হবে। মঞ্জির চিরহি ঝাঁপি এটা মধ্যিখানে হবে। মঞ্জির চিরহি ঝাঁপি এটা হচ্ছে গোবিন্দ দাসের অভিসারের পদ। পদটি গোবিন্দ দাসের অভিসারের পদ। পদটি গোবিন্দ দাসের অভিসারের পদ। নেক্সট নেক্সট হচ্ছে মন্দিরে বাহির কঠিন কপাট। মন্দিরে, এগুলো সব কটা গুরুত্বপূর্ণ গোবিন্দ দাসের। মন্দিরে বাহির কঠিন কপাট, এই পদটাও হচ্ছে গোবিন্দ দাসের লেখা। এই পদটি হচ্ছে গোবিন্দ দাসের লেখা অভিসার পর্যায়ের পদ। এই পদটিও গোবিন্দ দাসের অভিসার পর্যায়ের পদ। তারপরে হচ্ছে ডান দিক বাম দিক মধ্যিখান, সেটা হচ্ছে কুল মরিয়াদ বা কুল মরিয়াদো, এটা হলো বাম দিক। ডান দিকে হচ্ছে কপাট, কপাট উদ্ঘাটলু। মধ্যিখানে হচ্ছে তাহে কি কাঠো কি বাধা। তাহলে এইটা হলো গোবিন্দ দাসের অভিসার পর্যায়ের পদ। গোবিন্দ দাসের অভিসারের পদ। তারপর হচ্ছে মাধব কি কহব দৈব বিপাক। মাধব কি কহব দৈব বিপাক, এই পদটাও গোবিন্দ দাসের লেখা। এই পদটাও গোবিন্দ দাসের অভিসারের পদ। এই পদটা গোবিন্দ দাসের অভিসারের পদ। ঠিক আছে। ব্যাস, এগুলো হলো গুরুত্বপূর্ণ। গোবিন্দ দাসের সব থেকে গুরুত্বপূর্ণ এই অভিসারের পদগুলো। আর মাথুরের একটা পদ আছে, ওটা গুরুত্বপূর্ণ। মাথুরের পদ, সেটা হলো যাহা পহু অরুণ চরণে চলি যাত। যাহা, মাথুর মানে দুঃখ। ঠিক আছে। শ্রীকৃষ্ণ যখন ছেড়ে দিয়ে চলে যায় শ্রী রাধিকাকে, সেইটা। যাহা পহু অরুণ চরণে, মথুরার উদ্দেশ্যে, সেটাকে বলা হচ্ছে মাথুর। তখন শ্রী রাধিকার মনে যে দুঃখ হচ্ছে সেটাকে বলা হয়। যাহা পহু অরুণ চরণে চলি যাত, এটা হলো মাথুর বিষয়ক পদ। হ্যাঁ, মাথুরের পদ এটা।
গোবিন্দ দাসের। ব্যাস, এবার বলো কারোর কিছু বলার আছে? প্রশ্ন? ম্যাম বলো। বলছি যে চৈতন্য তাহলে চৈতন্যের পরবর্তী সময়ে এখানে আপনি বললে চৈতন্যদেব যদি মারাই যান তাহলে কি করে দীক্ষা নিলেন? কোনটা? হ্যালো হ্যাঁ, ওনাকে ম্যাম, বলছি যে আপনি হ্যাঁ চৈতন্য উত্তর যুগের কবি হিসাবে ধরা হয়, ঠিক আছে, কিন্তু উনি চৈতন্যদেবের মানে চৈতন্যদেব বেঁচে থাকতেই উনি জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু একেবারে বিদ্যাপতি বা চণ্ডীদাস যেমন একেবারে চৈতন্যের জন্মের আগেই জন্মগ্রহণ করেছেন বা পদ লিখেছেন, এই কারণে ওনাকে পূর্ব বলে ধরা হয় না। মানে গোবিন্দ দাস যেহেতু সমসাময়িক, কিন্তু সমসাময়িক হলেও তার নামটা পরবর্তীকালে হয়েছে, গোবিন্দ দাসের নামটা, ঠিক আছে। সেই কারণে ওই অর্থে ওনাকে চৈতন্য উত্তর বলা হয়, কিন্তু জন্ম কিন্তু চৈতন্যদেব থাকতে থাকতেই হয়েছিল গোবিন্দ দাসের। বোঝা গেল এবার? হুম। অন্য কারোর কোনো কোয়েশ্চেন আছে? থাকলে জিজ্ঞাসা করো। আচ্ছা, এবার কয়েকটা বিষয় একটুখানি নোট ডাউন করো। সেটা হচ্ছে যে, যেটা আসি এই চারটে ছাড়াও এখন তো অনেক প্রশ্ন বৈষ্ণব পদাবলীর অন্য জায়গা থেকেও দিয়ে দিচ্ছে, এতে তো দেয়, মাদ্রাসাতে হামেশাই দেয়, এসএলএসটিও দেবেন না এমনটা নয়। এক, গৌরচন্দ্রিকা প্রথম কোথায় গীত হয়? গৌরচন্দ্রিকাটা প্রথম কোথায় গীত হয় সেটা হলো, আমি একটু আগেই বলছিলাম যে খেতুরির মহোৎসবে। খেতুরির মহোৎসবে। আর প্রথম প্রবর্তক কে? প্রথম প্রবর্তক হচ্ছে নরোত্তম ঠাকুর। নরোত্তম ঠাকুর। তাহলে গৌরচন্দ্রিকা প্রথম গীত হয় খেতুরির মহোৎসবে। নাম্বার 2 হচ্ছে যে গৌরচন্দ্রিকাকে প্রথম প্রবর্তক কে ছিলেন, সেটা হলো গৌরচন্দ্রিকার প্রথম প্রবর্তক হচ্ছে নরোত্তম ঠাকুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে যে, আচ্ছা এরপরে হচ্ছে কয়েকজন মুসলিম বৈষ্ণব পদকর্তা আছেন। কয়েকজন বৈষ্ণব পদকর্তা কিন্তু তারা মুসলিম, তাদের নামটা আসে পরীক্ষায়। তাদের নাম হচ্ছে, দেখো আমি এখানে অলরেডি 12 নম্বরে একটা প্রশ্ন দিয়েছি, ঠিক আছে, এখানে তো একজনের নাম দেখতে পাচ্ছ, সৈয়দ মুর্তুজা। এবং কথা হলে এই ইনার নাম, ধরো এনার নাম দেওয়া থাকলো না প্রশ্নে, তাহলে তোমরা কি করবে? তাহলে সেক্ষেত্রে উত্তর যেটা হবে সেটা হচ্ছে নসির মাহমুদ। নসির মাহমুদ, সৈয়দ মর্তুজা, এই দুজন, ঠিক আছে। সৈয়দ মর্তুজা আর নসির মাহমুদ, ওকে, এই দুজন। আচ্ছা, মোট 7 জন কবির
সাতজন রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন বিদ্যাপতি, যার মধ্যে আমরা নোটে পাই কীর্তি সিংহ, শিব সিংহ। এই দুজনের নাম বেশি করে আমরা সবসময় জানতে পাই বা বিভিন্ন জায়গায় আমরা জানতে পাই। এছাড়া কারা? কীর্তি সিংহ, শিব সিংহ, দেব সিংহ, সাতজন রাজার মধ্যে পদ্ম সিংহ, ভৈরব সিংহ, ভৈরব সিংহ, নরসিংহ, সবকটা হলো এই প্রমুখ, এই কজন। গোবিন্দ দাসের মৃত্যু সাল 1613 মনে করা হয়। গোবিন্দ দাসের মৃত্যু সালটা 1613 খ্রিস্টাব্দ মনে করা হয়, ঠিক আছে। কে যে যে পদগুলো আমি বারবার বললাম যে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বিদ্যাপতির আলাদা আছে, গোবিন্দ দাসের আলাদা আছে, জ্ঞান দাসের আলাদা আছে, চণ্ডীদাসের আলাদা আছে। এখন থেকে পড়া শুরু করে দাও এগুলো, কারণ যখন দেখবে যে এমসিকিউ দিচ্ছ স্বাভাবিকভাবেই গুলোবে। একটু আগে একটা আমরা কথা দেখলাম, সেটা হলো স্বর গোস্বামী। এই স্বর গোস্বামী কারা? এই প্রশ্নটা খুব পরীক্ষায় আসে। আচ্ছা, একটু আগে একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে তোমার জ্ঞান দাসের লেখা, ওটা পূর্বরাগ এবং অনুরাগ পর্যায়ের পদ। ওই যে বলেই দিয়েছি বোধহয়, রূপের পাথারে আঁখি ডুবিসে রহি, এই যে আঁখি ডুবিজে রহিল, যৌবনের বনে মন হারাইয়া গেল। লাইনটা দেখলাম না একটু আগে জ্ঞান দাসে, এই যে এই লাইনটা, এটা পূর্বরাগ ও অনুরাগ, মানে একই পদের মধ্যে প্রথমে পূর্বরাগ তারপর অনুরাগের কথা আছে। এটা জ্ঞান দাসের লেখা, খেয়াল করবে, ঠিক আছে। আর স্বর গোস্বামী আমরা পড়লাম, স্বর গোস্বামী বৃন্দাবনের, দেখো এই যে স্বর গোস্বামী সঙ্গীত মাধব, যেটা তোমার কি বলে নাটকটি পড়েছিলেন, গোবিন্দ দাসের নাটক, যেটা পড়ে তাকে কবিরাজ উপাধি দিয়েছিলেন। এই স্বর গোস্বামী বলতে অ্যাকচুয়ালি কি, এটা কি একজনের নাম? না, স্বর গোস্বামী মানে এখানে ছজন, যে কি বলবো ব্রাহ্মণ, বা সেই টাইমে যারা ব্রাহ্মণ ঠিক নয়, যারা মানে বৈষ্ণব পদাবলী নিয়ে আলোচনা করেছেন, সেই ব্যক্তিদের কথা বলা হয়েছে, যারা পদাবলী সাহিত্যকে নিয়ে আলোচনা করতেন। সেই স্বর গোস্বামী 6জন ব্যক্তির কথা বলা হয়, তাদের কথা জানতে হবে, ঠিক আছে। জাস্ট নামটুকু জেনে রেখে দাও তাহলেই হবে। তোমাদের তো সিলেবাস ওইভাবে নেই, যদি থাকে আমি আবার তখন করিয়ে দেবো। তাদেরকে বলা হচ্ছে স্বর গোস্বামী। পদাবলী সাহিত্যে এনারা খুব গুরুত্বপূর্ণ। তারা কারা? তারা হলেন শ্রীরূপ গোস্বামী নাম্বার 1, 2 সনাতন গোস্বামী, সনাতন, হ্যাঁ, সনাতন গোস্বামী। তারপরে হচ্ছে রঘুনাথ ভট্ট, তারপরে হচ্ছে জীব গোস্বামী, নেক্সট ওয়ান হচ্ছে গোপাল ভট্ট,
রঘুনাথ দাস। ঠিক আছে, এই 6 জনকে স্বর গোস্বামী নামে এরা পরিচিত, এটা মাথায় রেখো। আচ্ছা, গৌর লীলার এই যে গৌরাঙ্গ বিষয়ক যে পদগুলো আছে, একজনের কথা আমরা বললাম, সেটা হচ্ছে গোবিন্দ দাস। তার এই পদটা তো একদম শ্রেষ্ঠ পদ, যে নিরদ নয়নে নিরঘন সিঞ্চনে, ঠিক আছে। কিন্তু এছাড়াও আর কারা রচনা করেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নরহরি সরকার। গৌরাঙ্গ বিষয়ক যে পদগুলো আছে, গৌর বিষয়ক, সে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তোমার নরহরি সরকার। তারপরে হচ্ছে বুদ্ধ ঘোষ। তারপরে হচ্ছে মাধব ঘোষ। এই ব্যক্তিরা হচ্ছে গৌর বিষয়ক পদ আলোচনা করেছেন। ওকে। আচ্ছা, বলরাম দাসের একটা পদ আছে বাৎসল্য রসের পদ, যেটা খুব গুরুত্বপূর্ণ। এই পদটা বলরাম দাসের বাৎসল্য রসের পদ, ঠিক আছে, এটা আসে খুব। সেটা হলো শ্রীকৃষ্ণের বাল্যলীলার পদ। সেটা হচ্ছে পদটার নাম ছিল শ্রীদাম সুদাম দাম শূন্যরে বলরাম। হ্যাঁ, আরেকটা হচ্ছে ওই যে এটাও তো শ্রীদাম সুদাম দাম, ইয়েস, ওটাও আছে। আরেকটা হলো দাঁড়াইয়া নন্দের আগে, এই পদটা। দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে বুক বাহিয়া পড়ে ধারা, এটা এই পদটা, এটা বাৎসল্য রসের পদ, বলরাম দাসের লেখা, খেয়াল রাখবেন। আচ্ছা, চৈতন্য সমসাময়িক, আমরা জানি এটা খুব বিখ্যাত যে বিদ্যাপতি চণ্ডীদাস চৈতন্য পূর্ব যুগের, চৈতন্য উত্তরে হচ্ছে জ্ঞানদাস আর গোবিন্দ দাস। বাট চৈতন্য সমসাময়িক কারা? চৈতন্য সমসাময়িক যে বৈষ্ণব পদকর্তা আছে, যার মধ্যে একজন হচ্ছে বাসুদেব ঘোষ, আর একজন হচ্ছে গোবিন্দ ঘোষ, আর একজন হলো নরহরি সরকার। 3 জন। বাসুদেব ঘোষ, বাসুদেব ঘোষ, আর হচ্ছে নরহরি সরকার, আর হলো গোবিন্দ ঘোষ। আচ্ছা, বৈষ্ণব শব্দের অর্থ কি? বৈষ্ণব শব্দের অর্থ হচ্ছে বিষ্ণুর উপাসক। বৈষ্ণব শব্দের অর্থ হলো বিষ্ণুর উপাসক। বিষ্ণুর উপাসক। ব্যাস, এই হলো টোটাল। আপাতত এইটুকু করলেই হবে, এটা কম নয়। আগে এইটুকু করো, তারপরে দেখছি। আর ব্রজবুলি ভাষাটা খেয়াল রেখো। ব্রজবুলি ভাষা হচ্ছে মৈথিল, বাংলা আর অবহট্ট, এই 3টি ভাষা, এবং কিছুটা অসমিয়াও বটে। এই 3টি ভাষার মিশ্রণে মূলত ব্রজবুলি ভাষা। ব্রজবুলি শব্দটি প্রথম ব্যবহার কে করেন? ব্রজবুলির শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন ঈশ্বর গুপ্ত। ঈশ্বর গুপ্ত প্রথম ব্যবহার করেছিলেন।
বৈষ্ণব মতে রস কয়টি? 5 প্রকার রস। একটা হলো শান্ত, একটা হচ্ছে দাস্য যার মধ্যে মধুর রস হচ্ছে প্রধান, শান্ত, দাস্য, তারপর হচ্ছে সখ্য, তারপরে হচ্ছে বাৎসল্য, তারপরে হচ্ছে মধুর। এই হলো 5 প্রকার রস। বৈষ্ণব পদাবলীর নান্দি পাঠ কোন পর্যায়কে বলা হয়? বৈষ্ণব পদাবলীর নান্দি পাঠ কোন পর্যায়কে বলা হয়? নান্দি পাঠ পূর্বরাগকে বলা হয়। পূর্বরাগকে বলা হয় বৈষ্ণব পদাবলীর নান্দি পাঠ। আচ্ছা, বললাম, এবারে বলো কারোর যদি কিছু অসুবিধা থাকে। আছে? বৈষ্ণব পদাবলী নিয়ে কারোর কিছু অসুবিধা আছে? এখানে শেষ। কোনো প্রশ্ন কারোর? অতনু, প্রিয়াঙ্কা, কারোর কোনো কোয়েশ্চেন? রাহুল? না ম্যাম, কোনো কোশ্চেন কিন্তু পরে সহজ করে দেন। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই তো? না না ম্যাম। ওকে, তাহলে যেগুলো বললাম সেগুলো রেডি করো। আচ্ছা, এবারে হচ্ছে যেটা নেক্সট হচ্ছে যে তোমাদের ধীবর বৃত্তান্তর যে জায়গাগুলো পড়তে হবে, ছোট ছোট প্রশ্ন যে যে লাইন তুলে দেয় সেগুলো বলে দিচ্ছি। টেক্সটটা দেখতে পাচ্ছ সবাই? দেখো, টেক্সটটা বড় করে দিয়েছি, সবাই দেখতে পাচ্ছ? আগের দিন বলে দিয়েছিলাম, তোমরা বলেছিলে যে টেক্সট থেকে বুঝিয়ে দিতে, সেই জন্য বলে দিচ্ছি। চলো, ধীবর বৃত্তান্ত। প্রথমত, ধীবর বৃত্তান্ত কোন নাট্যাংশ থেকে, মূল গ্রন্থটা কি? না, মূল গ্রন্থটা আগের দিনই বলেছিলাম, অভিজ্ঞানম শকুন্তলম, তাই তো? অভিজ্ঞানম শকুন্তলম। এই পিডিএফটা কিন্তু দাগ দেওয়া যায় না, ঠিক আছে? আমি দাগ দিতে পারবো না, আমি শুধু পয়েন্ট আউট করে লাইনটা বলছি, তোমরা কিন্তু একটু টেক্সটে দাগ দিয়ে নাও, আর আমি প্রশ্ন সবাইকে দিয়ে দেবো। মূল নাটকটি 7টি অঙ্কে আছে। মূল নাটকটি 7টি অঙ্কে আছে, কিন্তু তোমাদের ধীবর বৃত্তান্ত নেওয়া হয়েছে 6ষ্ঠ অঙ্ক থেকে, মানে 6 নম্বর অঙ্ক থেকে তোমাদের নাটকটির অংশটা তোমাদের জন্য নেওয়া হয়েছে টেক্সটে, কিন্তু টোটাল নাটকটা 7টা অঙ্কে রয়েছে। মূল নাটকটি সংস্কৃত ভাষায় লেখা
এখানে ধীবর বৃত্তান্তকে তর্জমা করেছেন, মানে বাংলায় এইভাবে তর্জমা অনুবাদ করে দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন সত্যনারায়ণ চক্রবর্তী। সত্যনারায়ণ চক্রবর্তী। ওকে, আচ্ছা, ধীবর শব্দের প্রত্যয়টা কি, এটা পরীক্ষায় আসে, আমি এটা লাস্টে বলে দিচ্ছি, আমাকে একটু মনে করাবে, কারণ এই পেজটাই লিখতে পারবো না, তো আমি বলে দিচ্ছি পরে। প্রথমত নাটকটির উৎস আগেই বললাম, শকুন্তলার উপাখ্যান। শকুন্তলার মাতা কে ছিলেন? তিনি হচ্ছেন স্বর্গের দেবতা মেনকা। তিনি ছিলেন স্বর্গের একটা, সরি, অপ্সরা, অপ্সরা হচ্ছে মেনকা, ঠিক আছে। আর পিতা ছিলেন বিশ্বামিত্র। তাহলে শকুন্তলার, এই যে দেখো, শকুন্তলার পিতা হচ্ছে বিশ্বামিত্র আর মাতা হচ্ছে মেনকা। এই দুজন শকুন্তলাকে মহর্ষি কর্ণের তপবনের আশ্রমে, মানে মহর্ষি কর্ণ ছিল শকুন্তলার পালক পিতা, রেখে দিয়ে গেছিলেন। আর শকুন্তলার দুটো সখী ছিল, একটা কে কে, এখানে দেখো একটা সখী আছে, একটা কথা, যে এই যে শেষ পর্যন্ত সখী প্রিয়ংবদার অনুরোধে, তাহলে সখী একজন হলো প্রিয়াঙ্গবদা আর একজন হচ্ছেন অনুসুয়া। তাহলে শকুন্তলার দুজন সখী ছিল, একজন হচ্ছে অনুসুয়া আর একজন হচ্ছে প্রিয়ঙ্বদা। শকুন্তলার স্বামী হচ্ছে রাজা দুষ্মন্ত। রাজা দুষ্মন্ত, তার রাজধানীর নাম হচ্ছে, দেখো এখানে বলা হয়েছে যে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন, রাজধানীর নাম হচ্ছে হস্তিনাপুর। হস্তিনাপুর। নোট করতেও পারো, আদারওয়াইজ আমি চেষ্টা করব কালকে সবাইকে প্রশ্নগুলো দিয়ে, কালকে না হলেও ফ্রাইডের মধ্যে তোমরা সবাই পেয়ে যাবে। আচ্ছা, বললাম হস্তিনাপুর, ঠিক আছে। দুষ্মন্ত আর শকুন্তলার বিবাহ হয়েছিল মূলত গান্ধর্ব মতে। গান্ধর্ব মতে দুষ্মন্ত এবং শকুন্তলার বিবাহ হয়েছিল। আচ্ছা, বিবাহের পর রাজধানীতে ফেরবার সময় দুষ্মন্ত শকুন্তলাকে কি দিয়ে গেছিল, দেখো আংটি। দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন, এই লাইনটা গুরুত্বপূর্ণ, দাগ দাও। সখীরা, আবার বলে দিচ্ছি, দুটো সখীর নাম, একটার নাম অনুসুয়া, একটা প্রিয়ংবদা। এটা গেল। নেক্সট গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে, মহর্ষি কর্ণ যখন তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে তার পিতা পতিগৃহে যখন তিনি পাঠাবেন, মানে তার স্বামীর কাছে ভাবলেন, তখন কি হলো, দুষ্মন্ত সমীপে উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না, অর্থাৎ দুষ্মন্ত কোথাও শকুন্তলাকে চিনতে পারেনি। এবার শকুন্তলা মনে করছে যখন আংটিটা দেখাবে, আংটিটা দেখাতে গিয়ে দেখতে পেল যে সে আংটিটা হারিয়ে ফেলেছে। কোথায় না, সে শচী তীর্থে, তার ওই মহর্ষি কর্ণের আশ্রমের পাশে একটা জায়গা ছিল, মানে স্নান করতো আর কি, তো সেটাকে বলা হয় শচী তীর্থ। এই শচী তীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে গেছে, ফলে শকুন্তলা রাজসভায় অপমানিতা হলেন। তাহলে কোথায় খুলে পড়ে গেছে আংটিটা, এটা আসে পরীক্ষায়। আর আরেকটা হচ্ছে, একটা মাছ খেয়ে নিয়েছিল সেই আংটিটা, মানে তার পেটের ভিতর চলে গিয়েছিল, ঠিক আছে। শকুন্তলাকে কোন ঋষি অভিশাপ দিয়েছিল, দ্বিতীয় লাইনে আছে, তপবনে দুর্বাসা, ঋষি দুর্বাসা, যেটা ঋষি যে দুর্বাসা এসেছে তাকে বুঝতেই পারেনি শকুন্তলা, যার ফলে কি করলো, দুর্বাসা মুনি তাকে অভিশাপ দিয়ে দিল। লাইনগুলো দাগ দাও, পরীক্ষায় আসবে। ঋষি দুর্বাসার অভিশাপ কি ছিল, যে যার চিন্তায় তিনি মগ্ন, সেই শকুন্তলা গৃহদ্বারে দণ্ডায়মান ঋষিকে ভিক্ষা না দিয়ে অপমান করেছে, সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবে। অর্থাৎ যার জন্য শকুন্তলা চিন্তা করছে, সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবে। এই ছিল রাজা দুষ্মন্তের কি, রাজা দুষ্মন্তের একমাত্র মানে অভিশাপ আর কি, ঠিক আছে। প্রিয়ংবদা শব্দের অর্থটা কি, সেটা হচ্ছে প্রিয় কথা বলে যে নারী, যে প্রিয় কথা বলে তাকে বলা হচ্ছে প্রিয়ংবদা। ওকে। অভিশাপের মুক্তির উপায় কি না, যদি সে কোনো নিদর্শন দেখাতে পারে তাহলেই
তার অভিশাপের থেকে রেহাই মিলবে, এবং তার কাছে একটা আংটি ছিল, সে ভেবেছিল সে সেটা দেখিয়ে দেবে। এবার হচ্ছে ধীবর। ধীবর মানে ধীবর শব্দের অর্থ হলো জেলে। একটা ধীবর, সেই যে শচীতীর্থ আংটিটা পেয়েছিল, এবার আংটিটা কি করেছিল, একটা মাছ খেয়ে নিয়েছিল, যার ফলে রুই মাছের পেটে চলে গেছিল। তখন ধীবর মানে জেলে, সে কি করেছিল, তোমার কি বলে, ওই তোমার আংটিটা খুঁজে পেল। এবার ধীবর বৃত্তান্তর যে অংশটা তোমরা পড়ছো, সেখানে কিন্তু 4টি চরিত্র আছে। 4টি চরিত্র কি কি? প্রধান চরিত্র ধীবর, কারণ এটা ফ্ল্যাশব্যাকে বলছি, দুষ্মন্ত এগুলো কিন্তু ফ্ল্যাশব্যাকে, পার্টিকুলার অঙ্কের মধ্যে কিন্তু এই চরিত্রটা নেই, এটা ফ্ল্যাশব্যাকে বোঝানোর জন্য বলা হয়েছে। তাহলে কি কি হবে সেটা? সেটা হলো ধীবর নাম্বার 1, নাম্বার 2 রাজ শ্যালক মানে রাজার শ্যালক, আর হচ্ছে দুইজন রক্ষী ছিল, যার মধ্যে একজন ছিল সূচক আর দ্বিতীয় জন ছিল জানু। একজন ছিল সূচক আর দ্বিতীয় জন ছিল জানু। একজন হচ্ছে সূচক আর একজন হচ্ছে জানু, দ্বিতীয় রক্ষীটা, ঠিক আছে? তো রাজশ্যালক হস্তিনাপুরে কোন কাজে নিযুক্ত ছিলেন? না, তিনি নগর দেখাশোনার কাজ করতেন। দুই রক্ষী ধীবরকে কি মনে করেছিল? চোর। টেক্সটটা দেখা যাচ্ছে তো? এই দেখো, দেখো তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক, এই যে লাইনটা, নগর রক্ষায় কি কাজ করতো? নগর রক্ষা করতো রাজশ্যালক। এবার ধীবরকে কি মনে করেছিল তারা? চোর। তখন বলল দুজন রক্ষী, প্রথম জনের নাম হচ্ছে সূচক, দ্বিতীয় জনের নাম হচ্ছে জানুক। এটা পরীক্ষায় দেয় যে প্রথম জনের নাম কি অথবা দেয় দ্বিতীয় জনের নাম কি, কোনোটা গুলিয়ে ফেলবে না। প্রথম জন হচ্ছে সূচক, দ্বিতীয় জন হচ্ছে জানুক। বলল যে আমি একজন জেলে, যিনি শক্রাবতারে আমি থাকি। দ্বিতীয় রক্ষী তখন বলছে, মানে ওকে তো ভয় দেখাচ্ছে, দেখো সূচক একে পূর্বাপর সব বলতে দাও, মধ্যিখানে বাধা দিও না, এটা শ্যালক বলছে। সে বিশ্বাস করলো জেলেটাকে, ঠিক আছে, মানে ধীবরকে সে বিশ্বাস করলো। তখন ধীবর পুরো ঘটনাটা বলল যে, দেখো এই লাইনটা ইম্পর্টেন্ট, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, এই লাইনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ধীবর তার পেশার জন্য কি ব্যবহার করত? ধীবর তার পেশার জন্য জাল আর বড়শি ব্যবহার করত। এই যে বলছে যে একদিন একটা রুই মাছ যখন আমি খন্ড খন্ড করে কাটলাম, তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে এই আংটিটা আমি দেখতে পেলাম। পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম, তখন আপনারা আমায় ধরলেন। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন, এই কথা বলল। আর দ্বিতীয়টা দেখো, জানুক, এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে। বলছি এ তো পুরো গোসাপ খাওয়া জেলে হবে, ঠিক আছে? এই লাইনটা তো রাজবাড়িতে নিয়ে গেল এই সূচক আর জানুক মিলে। নেক্সট, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা দাগ দিয়ে রাখবি। তারপর হলো অপরাধীর মৃত্যুদণ্ডের আগে তাকে কি করা হয়? ফুলের মালা পরানো হয়, ঠিক আছে? এই লাইনটা দেখো, অপরাধীকে, এই যে জানুক, একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো এখনই নিষ্পিস করছে। এই লাইনটা যেটা সূচক বলছে, ওকে, এই লাইনটা দাগ দাও।
শ্যালক বলছে সূচক এই জেলেকে ছেড়ে দাও, এই জেলে যা বলেছে সবটাই সত্যি প্রমাণিত হয়েছে পরে যখন জানা গেল, ঠিক আছে। ধীবরকে কোন প্রকার মৃত্যুদণ্ডের কথা রক্ষীরা শুনিয়েছিল? এই লাইনটা গুরুত্বপূর্ণ। ধীবরকে যে মৃত্যুর কথা বলছে, কোন প্রকার মৃত্যুদণ্ড? একটা হচ্ছে শকুনি দিয়ে খাওয়ানো হবে অথবা কুকুর দিয়ে খাওয়ানো হবে, এই লাইনটা দাগ দাও। জানুক বলছে হয় শকুনি দিয়ে খাওয়ানো হবে নইলে কুকুর দিয়ে খাওয়ানো হবে। এগুলো গুরুত্বপূর্ণ। কোন রক্ষী বলছে দেখো, দ্বিতীয় রক্ষী। প্রথমটা ছিল সূচক, দ্বিতীয় রক্ষী জানুক ছিল। ধীবর কোথাকার বাসিন্দা ছিল? ওই যে শক্রাবতার, খেয়াল থাকে যেন, শক্রাবতারের বাসিন্দা ছিল ধীবর। মহারাজ আংটিটার মূল্যের সমান অর্থ দিয়েছে জেলেটাকে, যেহেতু তাকে এই খবরটা দিয়েছে এবং সে সত্যি কথা বলেছে। আচ্ছা, রাজশ্যালক বলল জেলেটাকে ছেড়ে দিতে, ঠিক আছে। কোন রক্ষীকে বলেছিল, প্রথম রক্ষী না দ্বিতীয় রক্ষী? এই যে এই লাইনটা, সূচক এই জেলেকে ছেড়ে দাও, এটা হচ্ছে প্রথম রক্ষী, মনে থাকে যেন। দ্বিতীয় রক্ষীটা ওই জেলেটাকে হিংসার চোখে দেখতো, ঠিক আছে। কে দেখতো হিংসার চোখে? সেটা হলো দ্বিতীয় রক্ষীটা। দ্বিতীয় রক্ষী মানে জানুক, সে হিংসার চোখে দেখতো। এবার এখানে বলছে যে শোনো ধীবর, এখন থেকে তুমি আমার বিশিষ্ট প্রিয় বন্ধু হলে, এই লাইনটা দাগ দাও, লাস্ট লাইনটা। ওকে পারিতোষিক মানে পুরস্কার দেওয়া হচ্ছে, কতটা? ফুলের দাম, পুরো ফুলের দামটা দেওয়া হচ্ছে, ঠিক আছে। মানে ফুলের দাম হিসেবে ওকে দেওয়া হচ্ছে। শোনো ধীবর, এই লাইনটা গুরুত্বপূর্ণ, তুমি আমার বিশিষ্ট প্রিয় বন্ধু হলে, এটা হলো এই লাইনটা শ্যালক বলেছে, রাজশ্যালক বলেছে ধীবর। এই হলো পুরো গল্পটা। যে যে লাইনগুলো বললাম সেই সেই লাইনগুলো থেকেই প্রশ্ন করে দেব। আর তোমাদেরকে বলে দিলাম এই লাইনগুলো দাগ দিয়ে এগুলো ভালো করে পড়বে। আর রক্ষীরা কাকে কি অর্ডার দেওয়া হচ্ছে, কোন রক্ষী বলছে, প্রথম রক্ষী না দ্বিতীয় রক্ষী, এইগুলো। প্রিয়াঙ্কা ক্লিয়ার হয়েছে ধীবর বৃত্তান্তটা? নেক্সট নেক্সট হচ্ছে হিমালয় দর্শন, যেটা আজকে পড়াবো, তারপর ছাড়বো। আচ্ছা, হিমালয় দর্শন। হিমালয় দর্শন প্রচুর ছোট ছোট প্রশ্ন আছে। নাম্বার 1 হচ্ছে এটা বেগম রোকেয়ার লেখা। হিমালয় দর্শন থেকে ছোট ছোট প্রশ্ন আছে, বেগম রোকেয়ার লেখা। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিলাম, যে আগে বললাম যে মনে করিও তো ধীবর, ধীবরের প্রত্যয় কি হবে, এটা পরীক্ষায় আসবে। ধীবর, ধীবর শব্দটার প্রত্যয় হচ্ছে, এটা ধাতু থেকে এসছে, ধা, এই যে পূর্বক যেটাকে বলা হয়, এটাকে বলা হয় বর। বর অনেক জায়গায় এটাকে আবার বলা হয় বরজ। এই বরজ থেকে আবার পরবর্তীকালে সংক্ষেপিত হয়ে এটা হয়েছে ধীবর। তাহলে ধীবরের প্রত্যয় কেমন? পুরো নবম শ্রেণীটা হোক, তারপরে আমি দিয়ে দেবো টেক্সটটা। হিমালয় এই গ্রামার গুলো করাবো।
তার আচ্ছা, হিমালয় দর্শন বেগম রোকেয়ার লেখা, বেগম রোকেয়ার জন্ম মৃত্যু ভালো করে দেখবে। এটা হচ্ছে শিলিগুড়ি থেকে উপরে উঠছে উত্তরবঙ্গ হিমালয়ের বেশ কিছু, মানে এটা পার্টিকুলার কোনো একটা গল্প নয়, এটা প্রবন্ধ টাইপ, ঠিক আছে। এখানে প্রচুর কিন্তু প্রবন্ধটা ভালো। উৎসটা কোথা থেকে নেওয়া হয়েছে, যা কুপমণ্ডুকের হিমালয় দর্শন, এই নিবন্ধ থেকে এটা তোমার কি বলে নেওয়া হয়েছে এই গল্পটা। কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছে, যেটা হচ্ছে তোমার হিমালয় দর্শন হয়েছে তোমার মহিলা পত্রিকা। পত্রিকার প্রকাশ এই তোমার কি বলে এটার গ্রন্থটার প্রকাশকাল হচ্ছে 1311। গ্রন্থটার প্রকাশকাল হচ্ছে 1311। বেগম রোকেয়ার লেখা এটা। যেখানে লেখিকা বিষয় সংক্ষেপটা বলেই দিচ্ছি, যে শিলিগুড়ি থেকে তিনি বললাম যে উপরের দিকে উঠছেন হিমালয়ান রেলগাড়িতে। এবার রেলগাড়ির বিভিন্ন রেলগাড়িগুলো কেমন সেগুলো এখানে বর্ণনা করা হয়েছে, আমি টেক্সটে বলে দেবো সবগুলো। এক একটা রেলগাড়ি, এখানে কত ধরনের রেলগাড়ি রয়েছে সেগুলোর বর্ণনা এখানে গল্পে কিন্তু করা হয়েছে। হিমালয় দর্শন প্রবন্ধের মূল গ্রন্থ কুপমণ্ডুকের হিমালয় দর্শন, ঠিক আছে। কুপমণ্ডুক লেখা আছে, কুপমণ্ডুকের হিমালয় দর্শন। এখানে অনেকগুলো লাইন আছে, এটার বিষয় সংক্ষেপটা পরে পড়বে। এই কারণে বললাম পরে পড়বে, কারণ যদি এখন পড়ো বিষয় সংক্ষেপটা বুঝতে পারবে না। এখন সব থেকে বেটার যে টেক্সটটা পড়ে নেওয়া আগে। টেক্সটে কি বলেছে, দাম তো পড়িয়ে দিয়েছিলাম, দামের প্রশ্ন দিয়ে দিয়েছি। ও সরি, নব নব সৃষ্টিটা দেওয়া হয়নি না, তাহলে আগে এটা পড়িয়ে দেওয়া উচিত। ঠিক আছে, এত পিছনে চলে গেলাম পথে প্রবাসে। অনেকটা পিছনে চলে গেছি হিমালয় দর্শন। এই যে দেখো, এই যে বেগম রোকেয়ার গল্প, এটা একটা প্রবন্ধ, ঠিক আছে। এখানে অনেকগুলো ছোট ছোট প্রশ্ন আছে। এক, কোথা থেকে কোথায় যাচ্ছে, যাত্রা শুরু করেছে লেখিকা, যেখান থেকে প্রথম কোন স্টেশনে গিয়ে পৌঁছচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে তারা হিমালয়ান রোড ধরছে, তাহলে প্রথম কোন স্টেশনের কথা এখানে আছে, শিলিগুড়ি। সেখান থেকে হিমালয় রেলে যাচ্ছে। এখানে এই রেলের অনেকগুলো ভাগ আছে, যেমন ইস্ট ইন্ডিয়ান গাড়ির অপেক্ষায় ইস্টার্ন বেঙ্গল রেলগাড়িটা ছোট। তাহলে এখানে যে রেলগাড়িগুলোর কথা বলা হয়েছে, একটা হচ্ছে ইস্ট ইন্ডিয়ান রেলগাড়ি, একটা হচ্ছে ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি, একটা হচ্ছে হিমালয়ান রেলগাড়ি। ঠিক আছে, এখানে তিনটের কথা বলা হয়েছে, এই লাইনটায় দেখো তিনটের কথা বলা হয়েছে। কোনোটা ছোট, কোনোটা ক্ষুদ্র, কোনোটা খেলনা গাড়ির মতো, কোনোটা আচ্ছা। এই ট্রেনগুলো আঁকা বাঁকা পথ অতিক্রম করে ওপরে ওঠে, পাহাড়ি রাস্তায় যাচ্ছে তো। রেলগাড়িগুলো কেমন করেছিল, রেলগাড়িগুলো শব্দটা দেখো, কটা টটা শব্দ করতে করতে কখনো দক্ষিণ কখনো উত্তরে বাঁকিয়া আঁকিয়া বাঁকিয়া চলিল। তাহলে উত্তর এবং দক্ষিণে এঁকে বেঁকে এই শব্দটা করতে করতে যাচ্ছে, খেয়াল রেখো লাইনগুলো। নিম্ন উপত্যকার, এরপর দেখো একটা প্রশ্ন আছে পরের লাইন,
যখনই আমরা সমুদ্র মানে সি লেভেল থেকে 3000 ফিট ওপরে উঠছি, এই লাইনটা দেখো, 3000 ফিট ওপরে উঠছি, প্রথম উচ্চতার কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে যে, একটা মিনিট হোল্ড করো। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো, সি লেভেল থেকে যখন ওপরে উঠছে 3000 ফিট, সেখানে কি হচ্ছে, নিম্ন উপত্যকায় নির্মল শ্বেত কুজ্ঝটিকা দেখিয়া সহসা নদী বলিয়া ভ্রম জন্মায়। মানে কি, মানে ভুল হয়। প্রথম কুজ্ঝটিকা, কুজ্ঝটিকা মানে এই যে শ্বেত সাদা যেটাকে আমরা বলছি, কুজ্ঝটিকা দেখে প্রথম নিম্ন উপত্যকা মানে নিচের দিকে পাহাড়ি অঞ্চলে কি হয়, পাহাড়ের মতোই ছোট ছোট তোমার কি বলে, ছোট ছোট আমরা দেখতে পাই যে কি বলবো ওগুলোকে, উপত্যকার মতো, মানে ছোট ছোট পাহাড় যেগুলো থাকে, ঠিক আছে, ওগুলোকে উপত্যকা বা ভ্যালি বলা হয় থাকে ওগুলো, ঠিক আছে। তো সেটাকে শ্বেত কুজ্ঝটিকার মতো বলা হয়। কুজ্ঝটিকা মানে যেটাকে আমরা বলে থাকি যে এক কথায় মানে যেটা আমাদের ভুল অ্যাকচুয়ালি, ঠিক আছে, মানে মরিচিকার মতো, যেটা আমাদের কাছে ইলিউশন, মায়া যেটাকে আমরা, তো ওটাকে কি দেখে মনে হয়, কুজ্ঝটিকা, ওই যে শ্বেত, নির্মল শ্বেত কুজ্ঝটিকা, এই লাইনটা ইম্পর্টেন্ট। কি দেখে নদী বলে ভ্রম হয়, নদী বলে মনে হচ্ছে কিন্তু ওটা নদী নয়। আচ্ছা, মানুষ চলাচল করবার জন্য সংকীর্ণ পথগুলোকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? মানুষ চলাচল করবে সংকীর্ণ পথগুলোকে সীমান্ত বা সিথি, এই দেখো সিথির সঙ্গে তুলনা করা হয়েছে। মানুষের চলিবার যে সংকীর্ণ পথ, সেগুলোকে সিথি বা সীমান্তের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে দেখো, প্রথম যে আমরা হাইটটা পড়লাম, উচ্চতাটা পড়লাম, সেটা ছিল 3000 ফিট। এবার প্রথম আমরা একটা প্রশ্ন আসে এই লাইনটা তুলে বারবার, সেই প্রশ্নটা হলো এটা যে কার্শিয়াং এর উচ্চতা কত। কার্শিয়াং স্টেশনে প্রথম শিলিগুড়ি থেকে গিয়ে কার্শিয়াং স্টেশনে থামছে, উচ্চতা দেখো 4864 ফিট। এই লাইনটা গুরুত্বপূর্ণ, 4864 ফিট, এই লাইনটা গুরুত্বপূর্ণ। লেখিকারা কার্শিয়াং পৌঁছে কোনো গৃহসুখ পায়নি, তার কারণ কি? কারণ গৃহের প্রয়োজনীয় জিনিসপত্র তখনও এসে পৌঁছায়নি, বা গৃহের প্রয়োজনীয় জিনিসপত্রের অভাবে এক প্রকার তারা কি পায়নি, যে তাহলে প্রয়োজনীয় অভাব মানে জিনিসপত্র পায়নি বলে ওদের মনে হয়েছে যে ওরা গৃহসুখ পায়নি, ঠিক আছে। তাহলে এটা গেল। এবার হলো যে, আচ্ছা, হিমালয়ের সমস্ত জল, আমরা যদি পাহাড়ি অঞ্চলে যাই, যেখানে আমরা সমস্ত জলের উৎস কি দেখতে পাবো, না দেখতে পাবো ঝর্ণা। এই লাইনটায় দেখো, এই যে পরদিন হইতে আমরা সম্পূর্ণ গৃহসুখে আছি। প্রথম দিন যেগুলো গেছিল, এই যে স্টেশন হইতে আমাদের বাসা অধিক দূর নহে, অনেক দূর নয়, শীঘ্রই আসিয়া পৌঁছালাম, কিন্তু আমাদের ট্রাঙ্ক দার্জিলিং এর ঠিকানায় বুক করা হয়েছিল, ওই ঠিকানায় চলে গেছে। সন্ধ্যার ট্রেনে আমাদের ট্রাঙ্কগুলো আবার ফিরে এলো, মানে আগের ঠিকানা অন্য ঠিকানায় চলে গিয়েছে, ঠিক আছে। আর ওখানকার মূল জলের উৎস হচ্ছে ঝর্ণার জল। এই দেখো, কূপ নাই মানে কল আর কি, পুষ্করিণী, পুকুর নেই, নদী নেই, কল নেই, তাহলে জলের উৎসটা কি হবে? সেটা হচ্ছে নির্ঝরের, মানে ঝর্ণার জল। এই যে নির্ঝর মানে ঝর্ণার জল, ঠিক আছে, ঝর্ণার জল হচ্ছে ওখানে প্রধান উৎস। রেলগাড়ি যে 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 ধরনের রেলগাড়িগুলো ছিল, ওগুলো ভালো করে দেখবে, একটা হলো ইস্ট ইন্ডিয়ান রেলগাড়ি, একটা ইস্টার্ন বেঙ্গল, একটা হিমালয়ান রেলগাড়ি। আমরা যে এখন বলি না যে ব্রড গেজ, মিটার গেজ, ন্যারো গেজ, এখন তো অন্যরকম হয়ে গেছে লাইন। তখন কিন্তু ওই টয় ট্রেন কিসে যায়? হিমালয়ান রেলগাড়ি, ওরা ন্যারো গেজে চালায়।
এই লাইনগুলো খুব গুরুত্বপূর্ণ, মানে যেগুলো যেগুলো বলছি। আচ্ছা, এটা গেল। দেখো, মনে পড়ে একবার মহিলার ঢেকির শাকের কথা পাঠ করিয়াছি। এই যে দেখছো মহিলা, অনেকে ভাবে বোধহয় এই মহিলা হচ্ছে কোনো মেয়ে। না, একদমই নয়, এটা হলো একটা পত্রিকা। এই মহিলা হচ্ছে একটা পত্রিকার কথা বলা হয়েছে। সেই সময়ের একটা গুরুত্বপূর্ণ পত্রিকা হচ্ছে মহিলা। এগুলো আমি টিকা করে দেবো, এই মহিলাটা। মহিলা একটা পত্রিকার নাম, ঠিক আছে। আর এই যে বড় বড় ঢেকি গাছ, এগুলো কোন যুগে ছিল আগে? সেটা হচ্ছে এই দেখো, কার্বনিফেরাস যুগে। কার্বনিফেরাস যুগে এই যে ঢেকি তরু, এই যে কার্বনিফেরাস যুগ, এই কার্বনিফেরাস যুগে আগে ছিল। এর উচ্চতাটা দেখো, তরু বর 20 থেকে 25 ফিট উচ্চ হবে। এই লাইনগুলো সবকটা গুরুত্বপূর্ণ। এক, মহিলায় ঢেকি শাক, আর কার কোন যুগে পাওয়া যায় এই ঢেকি শাক, আর এর উচ্চতাটা কত, খেয়াল রেখো এগুলো। এদেশের স্ত্রীলোকেরা যোগ দেখিলে ভয় পায় না, পাহাড়ি মেয়েরা তো। তো এর আমরা আমাদের ভুটিয়া চাকরানি ভালু বলে, যোগে কি ক্ষতি করে? রক্ত শোষণ শেষ হইলে আপনিই চলিয়া যায়। মানে রক্ত শোষা হয়ে গেলে ওরা চলে যায়, ঠিক আছে, এটাই বলছে ভুটি ভুটিয়ানিরা বলছে, মানে যারা পাহাড়ি মহিলা আর কি, ঠিক আছে। এই পাহাড়ি মহিলা আবার, এই যে মহিলার সম্পাদক মহাশয় আমাদের সম্বন্ধে একবার লিখিয়াছিলেন যে, রমণী জাতি মানে মেয়েরা দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা। আর এই ভুটিয়ানিরা, এরা নিজেদেরকে পরিচয় দেয়, এই লাইনটা ইম্পর্টেন্ট, ভুটিয়ানিরা নিজেদেরকে কি বলে পরিচয় দেয় সেটা বলে ওরা কি না, নিচে কা আদমি। নিচে কা আদমি, ঠিক আছে, মানে কাদের দেয়? যারা শহুরে, যারা নিচ থেকে যাচ্ছে, ওদেরকে বলে নিচে কা আদমি। নিচে কা আদমি হচ্ছে অসভ্য, ঠিক আছে। কারণ এরা হচ্ছে ভীষণভাবে শ্রমশীলা, মানে পরিশ্রমী, সাহসী, সত্যবাদী, যারা কাজকে ভালোবাসে। কিন্তু নিচে কা আদমি যারা শহর থেকে যায়, তাদের মধ্যে এই গুণগুলো নেই। ওই জন্য ওরা বলে, এদেরকে বলা হচ্ছে নিচে কা আদমি। আর ভুটিয়ানিরা, ভুটিয়ানিরা নিজেদেরকে কি বলতো? পাহাড়নি বলতো, পাহাড়নি। এই প্যারাটা ভালো করে পড়বে, ঠিক আছে। এই যে নিচে কাঁদনি, ওদের গুণগুলো কি কি, মানে ভুটিয়ানিদের নিজেদেরকে পাহাড়নি বলতো, তাদের মধ্যে কি কি গুণ আছে, কেন ওরা নিচে কাঁদমি, মানে নিচু, মানে যারা শহর থেকে যেত বা নিচু মানে সমভূমি থেকে যারা যেত, এখানে নিচে কাঁদমি মানে সমভূমি থেকে যারা যাচ্ছে, তাদেরকে কেন সহ্য করতে পারতো না, এই জায়গাগুলো। ভুটিয়ানিরা অন্যান্য জাতির সঙ্গে কিভাবে মিশে গিয়েছে, সেটা হলো ভুটিয়ানিদের সঙ্গে অন্যান্য জাতির বিবাহ হচ্ছে, সেই সূত্রে যে নিচে কাদমির সঙ্গে বিবাহ হয়, সেই সূত্রেই তারা জানতে পারে সবকিছু। এই লাইনগুলো থেকেই কিন্তু প্রশ্ন দেয়, হ্যাঁ। কেশ পাশ মানে চুল, চুল, কেশ মানে হচ্ছে চুল। ঝর্ণার জলের স্রোতকে লেখিকা কি বিশেষণে মানে বিশেষণ দিয়েছেন, সেটা হচ্ছে লেখিকা ঝর্ণার জলকে দুগ্ধ ফেন ফিবু, ফেন ফেন নিব আর কি, ঠিক আছে, ফেন নিব, এই কথা বলেছেন। এই যে দেখো, দুগ্ধ ফেন নিব, জলের স্রোত, এই কথা বলেছেন। এটা হচ্ছে একটা বিশেষণ, খেয়াল রাখবে, খুব ছোট ছোট প্রশ্ন হয় তো এগুলো থেকে। পাহাড়ে বেড়াতে গিয়ে লেখিকা কার কাছে খুব কৃতজ্ঞ ছিলেন, সেটা হলো ঈশ্বরের কাছে। পাহাড়ে বেড়াতে গিয়ে ঈশ্বর প্রশংসার যোগ্য, দেখো লাইনটা দিয়েছে, এই যে তিনিই ধন্য, তখন এসব কথা মুখে উচ্চারণের প্রয়োজনও হয় না, এই লাইনটা। আরেকটা হলো, চিত্রকরের নৈপুণ্য কিভাবে বোঝা যায়, সেটা হচ্ছে তোমার তার আঁকা চিত্র দেখে, তার আঁকা চিত্র দেখে চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়। আরেকটা হলো, এই যে চিত্রকরের নৈপুণ্য তার আঁকা চিত্র দেখে বোঝা যায়। আরেকটা গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এই যে, সমুদ্রের সামান্য নমুনা বঙ্গোপসাগর দেখিয়াছি, বাকি ছিল পর্বতের একটা নমুনা দেখা। তাহলে সমুদ্রের নমুনা
লেখক কি দেখেছেন সেটা হচ্ছে বঙ্গোপসাগর। এবার ইজি মনে হচ্ছে টেক্সটটা একটু? এবার বোঝা গেল টেক্সটটা? এইবার দেখো যদি আমরা এখান থেকে যদি এবার আমরা তোমার কি বলে এই জায়গাটা পড়ি, তাহলে আমাদের আর কোনো অসুবিধা হবে না। এইবার যদি আমরা এই প্রশ্নটা পড়ি এবং তার যদি বিষয় সংক্ষেপগুলো পড়ি, তাহলে আর কোনো অসুবিধা হবে না। কিন্তু যে যে লাইনগুলো বললাম ছোট ছোট অনেক তোমার কি বলে যে সংখ্যাগুলো আছে, কার্শিয়াং এর উচ্চতা কত, কে কাকে কি বলতো, এই জায়গাগুলো দেখো এগুলো বলে দিয়েছি, টিকা হিসেবে করে দিয়েছি, মহিলাটা টিকা হিসেবে করব। বেশ কিছু তোমার কি বলে ওয়ার্ড আছে, সেগুলোর মিনিং গুলো দিয়েছি এখানে। তোমার কি বলে এই যে মহিলা, মহিলা টিকা দেওয়াই আছে, দিয়ে দিয়েছি দেখো মহিলা টিকা। আর হচ্ছে কার্বনিফেরাস যুগ। ওকে, মহিলা দেখো গিরিশচন্দ্র সেন এবং ব্রজমোহন নিয়োগী, এই দুজনের সম্পাদিত মাসিক পত্রিকা। নারী প্রগতি ছিল মহিলা পত্রিকার প্রধান উদ্দেশ্য। 1857 থেকে 1915 সাল অবধি প্রকাশিত হয়েছিল। বেগম রোকেয়া খুব সক্রিয়ভাবে এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি নিয়মিত লেখালেখি করতেন। আর 329 থেকে 299 মিলিয়ন বছর পূর্ব পর্যন্ত এই যুগের অস্তিত্ব ছিল বলে ভূতাত্ত্বিকেরা মনে করেন। এটা হলো কার্বনিফেরাস যুগ। ঠিক আছে, পাহাড় কাকে বলতো ওরা, এই বললাম যেটা কার্শিয়াং এর উচ্চতা কত। আচ্ছা, ভুটিয়া চাকরানীর নাম ছিল ভালু, এগুলো খেয়াল রাখবে, ছোট ছোট প্রশ্ন আছে। ওই যে শ্বেতকুজ্জ টিকা যেটা ভ্রম সৃষ্টি করেছিল, নির্মল শ্বেতকুজ্জ টিকা। ওকে, বলো কারোর কোনো প্রশ্ন আছে? আবার কালকে করাবো। আর 8টা থেকে ক্লাস হবে কালকে, মনে থাকে যেন সবার। হ্যাঁ, 1টার দিকে লিংক দিয়ে দেবো। কিছু প্রশ্ন নেই তো? বাকিদের গুড নাইট, তাহলে রাখি।